আমি একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের দর্শকদের মধ্যে আমি দেখেছি যে সরাসরি লিখে দুইজন মানে আমাদের আলোচকের জন্য দর্শকরা কিন্তু মোটামুটি একটু দেরি হলেই তারা টাকাটা দেয় যে ওনাকে অনেকদিন দেখছি না কেন। তার মধ্যে একজন আপনি, আর একজন আনিস আলমগীর। আনিস আলমগীর তো জেলেই ছিলেন, এবং এটাও একটা সংবাদ যে আনিস আলমগীর জেল থেকে ছাড়া পেয়েছেন। ছাড়া পেয়েছেন। হয়তো ওনাকে আমরা পাবো। আহ, আপনাকে শুরুতে যে কথাটা বলতে চাচ্ছি, আপনি এর মধ্যে জানেন যে আমাদের নতুন সরকার এসেছেন, তো এটা আপনি আগেই জানতেন। সরকার যাত্রা শুরু করেছে, জাতীয় সংসদে অধিবেশন শুরু হয়েছে, এবং সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে যে কথাটা আমি বলতেই চাই, কারণ আপনি আলোচনা শুরুর আগে আমাকে বলেছিলেন যে আমাদের বেশ বিরতির পর এমন একটা দিন আমরা শুরু করতে যাচ্ছি যে দিনটাই একটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ দিন। তো সেই দিনটা নিয়ে আপনি একটু বলেন। প্রথম কথা হচ্ছে, ধরেন আজকে যেটা কথা আমরা বলছি যে বঙ্গবন্ধুর জন্মদিন, ঐতিহাসিক 17ই মার্চ। আমি যেটা আমি খুব ভালোভাবে যেটা বলি এবং বিশ্বাস করি, একটু সিরিয়াসলি বলছি আপনাকে, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর মতো নেতা আপনার এই যাবৎকালে একেবারে বাংলার ইতিহাসে খুব কম দুই একজন এই ধরনের নেতা আমরা পেয়েছি। এখন তার কন্যার আমলে কি বাড়াবাড়ি হয়েছে তাকে নিয়ে, এগুলো আমরা দেখেছি চোখে। এবং আপনাকে আমি একটা কথা বলি, একটা তৃতীয় মাত্রা টক শোতে সৈয়দ আনোয়ার হোসেন ছিলেন আমার সাথে অধ্যাপক। আমি সেদিন একটু ক্ষিপ্ত ছিলাম। আমি বলেছি যে এই মুজিব কোড গুলো থাকবে না। তো উনি সেটা পছন্দ করেননি। উনি বলছেন যে উনি চারদিকে মুজিব দেখেন। তা আমি স্যারকে বললাম যে আপনি মুজিব দেখছেন, আমি কিন্তু খামাখা কতগুলো মুজিব কোড দেখছি, এবং এগুলো খসে যেতে খুব একটা সময় লাগবে না। আজকের বাস্তবতায় মুজিব কোড খুলে গেছে। আজকের বাস্তবতায় আপনার মুজিব কর্নার চলে গেছে, অসমাপ্ত আত্মজীবনী হারিয়ে গেছে, সব হারিয়ে গেছে। এবং হারিয়ে গিয়ে যেটা ভেসে উঠেছে সেটাই কিন্তু আসল মুজিব। আমি যে কথাটা আপনাকে বলতে চাচ্ছি, সমস্ত এই যে বুদবুদের ফেনা, আপনি যখন দুধ গরম করেন, আমাদের মা বোনেরা বা আমাদের গিন্নিরা যখন দুধ গরম করে, যখন উনানে দেয়, দেখবেন টকবক টকবক করে ফুটছে, বোঝা যায় না কতটা স্বর হবে। যখন স্থির হয়ে যায় তখন বোঝা যায় কতটা পুরুষ স্বর, কতটা স্তরের স্বর পড়েছে। ঠিক তেমনি এখন যখন ক্ষমতা নেই, আস্ফালন নেই, এবং আপনার মনে আছে রবীন্দ্রনাথের ওই গানটার কথা আমি বলতাম, তোমার কথা হেতা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল। সেই কোলাহলের বাইরে এসে যখন আজকে বঙ্গবন্ধু দাঁড়িয়েছে, আজকের বঙ্গবন্ধুটা কিন্তু হৃদয়ের বঙ্গবন্ধু। মানুষের পিপল কিপ ইন দেয়ার হার্ট, যারা তাকে হৃদয়ে রেখেছে। তিনি আজকে, আমি সংক্ষেপ করে একটা কথা বলি, বহু বছর আগে এক্স রে এক্সিবিশন হচ্ছিল, বুঝছেন তো? এক ইংরেজ পোলা, ইয়াং পোলা, তো ওইটা যেটাই দেখতেছে ছবি, হাড্ডির ছবি তো সব, খালি বলে কি ও মাই গড শোজ হার্ট, শোজ হার্ট। একটা চাইনিজ বৃদ্ধ লোকও তার পাশে দাঁড়িয়ে এক্সিবিশনটা দেখছিল। তো চাইনিজ লোকটা কতক্ষণ পরে ওই ছেলেটার মাথায় হাত রেখে বলে বলে ইয়াং ম্যান, নো ফটোস ক্যান শোজ দ্য হার্ট, ইউ অনলি সিইং দ্য বোনস। তুমি হাড় গুলো দেখতেছো, হৃদয় দেখানোর মতো কোনো এক্সরে আবিষ্কার হয়নি। আজকে সেই হৃদয় যন্ত্রে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবকে স্মরণ করছি, এটাই তার প্রাপ্য। জি, আপনার আপনার কথা একদমই মানে সত্য যে আমরা মাঝে মাঝে এর আগে আমরা দেখেছি, অনেক সময় আলোচনা হতে যে আমরা যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল গত 15 বছর 17 বছরের মতো, আমরা দেখেছি যে 10 জনের মধ্যে আপনি যদি 10 জনকে জিজ্ঞাসা করতে দেখবেন 10 জনই আওয়ামী লীগ। কিন্তু আমরা এটা দেখেছি যে আমি মাঝে মাঝে ভাবতাম, অনেকে আমাকে বলতো যে আসলে কি 75-এ বঙ্গবন্ধুর মৃত্যুর পর ওনার ওনাকে ভালোবাসে এমন লোক খুঁজে পাওয়া যায়নি, প্রকাশ্যে ছিল না। যে ওটা আসলে অনেক কিছু অবিশ্বাস্য মনে হয় যে এত লোক এখন সবাই আওয়ামী লীগ করে, এরা তখন কোথায় ছিল, কোথায় যে ছিল, এটা আমরা 24-এর 5 আগস্টের পরে টের পেলাম। পেয়ে গেছেন আপনি। হ্যাঁ, সেটাই সেটাই আমি যেটা পরিষ্কার করে বলি, বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য এখন তো আর আওয়ামী লীগের প্রয়োজন নেই, কোন দলের প্রয়োজন নেই। আমি আপনাকে একটা কথা বলি, উনি কিন্তু, উনাকে যত আঘাত করবে তত উনি ফিরে আসবে, কারণ ইতিহাস তো তাকে ছাড়া হবে না। হ্যাঁ, আমরা
আজকে জন্মদিনে তার আত্মার মাগফিরাত কামনা করি, তারকে শুভেচ্ছা জানাই। এবং আমি মনে করি যে বাঙালি যেদিন সত্যিকার অর্থে নিজের ইতিহাস বুঝতে শিখবে, সেই দিন থেকে বঙ্গবন্ধুকে নিয়ে আর তর্ক করবে না, আমার মনে হয়। জি, যাই হোক, এখন আমরা একটা নতুন বাস্তবতার মধ্যে আছি। বিএনপি তার যাত্রা শুরু করেছে এবং তার সংসদীয় যাত্রা বলতে পারি আমরা। সংসদের এই কয়েকদিনের ঘটনা নিশ্চয়ই আপনি বিভিন্ন সময় মিডিয়াতে দেখেছেন। কেমন লাগছে আপনার এই সংসদের ঘটনাবলী? দেখুন, প্রথমে আমি বলি কি, আমাদের যে 1.5 বছরের যে জঞ্জালটা বা যে জগদ্দল পাথরটা বুকের উপর চেপে ছিল, এই যে একটু আগে আপনি আনিস আলমগীরের কথা বললেন না, আনিস আলমগীর বেরিয়ে বলেছে যে এই লোক যে কত শয়তান, ডক্টর ইউনূসের কথা বলছে, এটা শেখ হাসিনাই আগে টের পেয়েছিলেন, এটা বলেছেন দেখলাম। তো আপনার এই জন্যই হয়তো শেখ হাসিনা বলছো যে নিয়ে গিয়ে চুবিয়ে আনো কিন্তু মেরে ফেলো না, এগুলি বলছে। আমি মনে করি কি জানেন, আমি একটু প্রথমে অভিনন্দন জানাই নতুন সংসদ এবং ইয়েকে, আমাদের নতুন প্রধানমন্ত্রীকে। একটা রিলিফ হয়েছে মানুষের। আমি সাধারণ মানুষের সাথে, যাদের সাথে আমার কথা হয়েছে, বিশেষ করে ধরেন যারা ভয়ে ছিল, যারা প্রগতিশীল সংখ্যাগুরু, যারা সংখ্যালঘু, যারা নানা কারণে প্রেসারে ছিল, তারা কিন্তু একটা প্রেসার মুক্ত হয়েছে। তারা বলছে যে আমরা কিন্তু ভালো মন্দ চাচ্ছি না, আমরা চাচ্ছি একটা সংসদীয় সরকার। এটাই তো আসলে শেখ হাসিনার দুর্বলতা না, এটা দিতে না পারার কারণেই তো আজকে তার এই উন্নতি হয়েছে। তিনি যদি সংসদীয় ব্যবস্থাকে মানতেন, ভোটকে মানতেন, পরাজয়কে স্বীকার করতেন, অথবা পরাজয়ের কাছাকাছি কোনো কিছু একটা স্বীকার করে নিজে জয়ী হতেন, সেটা তিনি করেননি। তো সেই দিক থেকে আমি এই সংসদকে অভিনন্দন জানাই। তবে দুঃখজনক হচ্ছে আপনার যেটা দেখলাম, জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল থাকার যে মনোভাব, দাঁড়িয়ে দেখুন, এখন একটা ব্যাপার আছে, আপনি দাঁড়িয়ে সম্মান জানাতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আমি ওই ধরনের রিজিড পার্সন না। কিন্তু প্রত্যেক জিনিসের একটা নর্ম আছে, প্রত্যেক জিনিসের একটা নর্ম আছে। আপনি আপনার সিনিয়র শিক্ষককে দেখলে দাঁড়ান কেন? আপনি তো দপ্তরিকে দেখলে দাঁড়ান না, তাই না? দপ্তরে হয়তো বয়সে আপনার চাইতে অনেক বড়, আপনি দাঁড়ান না। আপনি সিনিয়র একজন শিক্ষককে দেখলে দাঁড়ান। আপনি প্রফেসর আসলে, পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয় হোক, আমরা তো এখানে পড়াশোনা করেছি, প্রফেসর আসলে সবাই দাঁড়ায়, এটা একটা নর্মস। ভেতর থেকে বলা হচ্ছে যে তুমি দাঁড়িয়ে যাও। এটার সাথে কতটা সম্মান জড়িত সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আপনার পৃথিবীর এমন কোনো দেশ নেই, আপনি দেখেননি কোনো দেশে কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান বসে জাতীয় সঙ্গীতে সেলুট দিয়েছে বা নিয়েছে। তার মানে কি, এটা একটা স্ট্যান্ডিং এভিয়েশন, মানে ইটস এ রেসপেক্ট। এখন তারা এই রেসপেক্টটা দেখাতে পারেনি। যারা এই সম্মানটুকু দেখাতে পারছে না, তাদের মনে দুটো ধান্দা আছে। একটা হচ্ছে তারা এই জাতীয় সঙ্গীতটি মানতে চাচ্ছে না, যেটি রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত, এবং তারা মানবে কি করে? এই জাতীয় সঙ্গীতের ভেতরে আছে যে কি স্নেহ কি ছায়া গো, আছে না, কি আঁচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে। এই স্নিগ্ধ বিষয়টাই তো এদের চরিত্রে নাই। আপনি খেয়াল করেন, আমি কাউকে হার্ট করতে চাচ্ছি না, যারা মানেনি তাদের মধ্যে এই স্নিগ্ধ বাংলার কোনো চেহারা আপনি পাবেন না, কোনো আপনার আচরণ আপনি পাবেন না, কোনো বৈশিষ্ট্য আপনি পাবেন না। অথচ অনেক রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এবং জাতীয় সঙ্গীতটি গৃহীত হয়েছিল। তা আমার কথা হচ্ছে, ধরেন জোর করে যদি কেউ সম্মান করতে না চায়, না করুক, কিন্তু আমরা যারা ভালোবাসি, আমাদের শেষ দম পর্যন্ত বাঙালি, আমরা আমাদের জাতীয় সঙ্গীতকে সম্মান করব। আবার ফিরে আসি কথায়, সংসদীয় ধরুন তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, আমরা সেগুলোর প্রত্যাশায় আছি। আমরা চাই না যে একতরফা কিছু হোক। এবং নবীন প্রধানমন্ত্রী আমাদের, যদিও বয়স হয়েছে উনার, নবীন প্রধানমন্ত্রী, আমরা চাই তাকে গণতান্ত্রিক ভাবে সাপোর্ট দেওয়া হোক, যাতে বাংলাদেশের যে কালিমাগুলো যেগুলো হয়েছে, যে কলুষ গুলো হয়েছে, সেগুলো মুছে যেন বেরিয়ে আসতে পারে বাংলাদেশ। আমি মনে করি এটা ইম্পর্টেন্ট। সংসদের যাত্রা শুরু হওয়ার শুরুতেই একটা বিষয় নিয়ে বিরোধ দেখা দিয়েছে। সেই বিরোধটা হলো যে কিভাবে জুলাই সনদকে বাস্তবায়ন করা হবে, অথবা কিভাবে সংস্কার কার্যক্রমগুলি বাস্তবায়ন করা হবে। এবং এটার ক্ষেত্রে একটা প্রস্তাব ছিল আগে থেকে, রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে একটা সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা নাকি সংবিধানকে সংস্কার করবেন, পরিবর্তন করবেন। কিন্তু বিএনপি সেই সংবিধান সংস্কার পরিষদকে মানছেই না। তারা বলছে না, এটা সংবিধানে নেই, এটা আমরা মানবো না। এবং আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথও নেয়নি। ইন্টারেস্টিং হলো, বিরোধী দলরা তারা শপথ নিয়েছে,
আর তারও যে বড় কথা হলো, আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটা ডক্টর ইউনূসের কারণে কিনা আমি জানি না, যে নির্বাচন কমিশন এমন একটা শপথ পড়িয়েছেন যে শপথটা পড়ানোটা অসাংবিধানিক বলে বৃহত্তম রাজনৈতিক দল দাবি করছে। তো আমি এটাও বুঝি না নির্বাচন কমিশনই বা কেন কিভাবে পড়ালেন। তো এই যে বিষয়টা, এটাকে আপনি কিভাবে দেখছেন? একটা হ্যাঁ, জগা আমি খিচুড়ি একটু হালকা করে বলি, আমাদের দর্শকরা এত ভারী ভারী কথা না শুনে আমি হালকা করে বলি। রফিকুল আলমের একটা গান আছে, জাবিদা সুলতানার বর যে রফিক সাহেব, ভালো গায় কিন্তু না, একটা গান আছে, এক হৃদয় হীনার কাছে হৃদয়ের কি দাম আছে, বুঝেছেন? আমাদের যিনি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের যিনি প্রধান ছিলেন, তিনি একজন হৃদয়হীন মানুষ। তিনি হৃদয়হীন মানুষ বলে এই দেশে দুঃখ কষ্ট ব্যথা আনন্দ কোনো কিছুতে তিনি শরিক হন নাই, শরিক হন না। আমি এই কথাটা একেবারে মানে নিশ্চিত ভাবে বলছি। আপনি দেখান তো, নিয়ম মাফিক উনি জাতীয় স্মৃতিসৌধে গেছেন, নিয়ম মাফিক উনি শহীদ মিনারে গেছেন, এবং আপনি একটা মানুষের কিন্তু গেট আপ এবং আচরণ দেখলে বুঝবেন তার ভেতরে রেসপেক্ট আছে কিনা। তার ভেতরে রেসপেক্ট আছে কিনা এটা কোনো মনোবিজ্ঞানীও তো বলতে পারবে না। এবং আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, অন্ধকারে কোথায় হারিকেনের ভিতর লুকিয়েছিল। দেশের এত ক্রাইসিস, মানুষ এই কথা বলছে ওই কথা বলছে ওই কথা, কোথাও উনি নাই। যমুনার দিকে ছেলেরা ধেয়ে যাচ্ছে, মারামারি হচ্ছে, উনি বললেন উনি এই সমস্ত ছেলেদেরকে বাঁচানোর জন্য এসছেন। পরে উনার আমলে যখন ছেলেরা মার খেতে শুরু করলো, উনি বাঁচাতে গিয়েছেন? কোনো কথাই বলতেন না উনি। এই মানুষটির আমলে যে কোনো সংস্কার যেটা হয়েছে, বিএনপি যতদিন না মানবে আমি ততদিন বিএনপিকে সমর্থন করব। কারণ কি জানেন, যে লোকটা রিসেট বাটনের কথা বলেছিল, আমি তো জিজ্ঞেস করেছিলাম এর পরে আমার একটা ফেসবুকে স্ট্যাটাসে, যে রিসেট বাটনটা এখন কোথায়, আপনি নিয়ে গেছেন না রেখে গেছেন? ওটা কই? ওইটা তো জাতির দরকার না? ওটার একটু তো ব্যাটারি বুটারি দিয়ে ঠিক করতে হবে, হয় আমাদের দিকে আনতে হবে, নাহলে ওটাকে ইয়ে করে দিতে হবে। এবং দেখেন, এই যে আপনি বলছেন এতগুলো কথা, এতগুলো কথার মধ্যে একটা লোকের কথা মনে পড়ছে, এই যে আমাদের আলী রিয়া সাহেব, কোথায় উনি? দেশের কাঁধে একটা জোয়াল চাপিয়ে দিয়ে আপনি চলে গেছেন অথবা কোথাও লুকিয়ে আছেন। এইটা তো সংস্কার না। বিএনপি যে কথাটা বলেছে আমি শুনেছি, এটা ওই যে আপনার আমির খসরু এবং সালাউদ্দিন আহমেদ দুজনেই বলেছেন। হ্যাঁ, আই লাভ ইট, আমি পছন্দ করেছি এটা। বলছে আমরা তো সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছি, আমি তো ওইখানে শপথ নিতে যাই না, আমি নিয়ে এই শপথ। এবং আরেকটা জিনিস, আমরা এদের কথা বলছি, অপর পক্ষের কথা আমরা বলবো না? ওরা কি আমাদের আপনার বেআই পক্ষ, যে আমরা ওদেরকে ছাড় দিব? ওরা দেখেন, ওরা বললো যে না এটা মানি না, এখানে সংসদে না হলে আমরা থাকবো না, এই লাগবো না। তারপরে যখন হিসাব করে দেখছে ভাই আমার এমপি তো যাবে, ছালাও যাবে, আমও যাবে, আমার টাকাও যাবে, পজিশনও যাবে, তখন গিয়া ঠিকই আবার সংসদ অধিবেশনে যোগ দিয়েছে, তাই না? সংসদ অধিবেশনে যোগ দেয়নি। এবং এখন দেখেন, আমরা অনেক কথা বলতে পারি না ভাই। পোশাকে ধর্ম, লেবাসে ধর্ম, আর রিয়েল ধর্মের মধ্যে একটা তফাৎ আছে। আপনি রাজনীতি করতে এসেছেন, এখানে আপনাকে সত্য মিথ্যা লড়াইয়ে থাকতেই হবে, প্রয়োজনে মিথ্যা কথা বলতেই হবে। এই দিক থেকে আমি মহাভারতের একটা উদাহরণ আপনাকে বলি, সেখানে বলেই দিয়েছে, ভগবান নিজেই বলেছেন, কৃষ্ণ, যে 5 ক্ষেত্রে তুমি মিথ্যা কথা বলতে পারবে। হ্যাঁ, জীবন ধারণ একটা, এটা একটা, এটা। এইখানে এদেরকেও বলে দিতে হবে ভাই এই 3টা ক্ষেত্রে আমরা মিথ্যা বলবো, আমাদেরকে মাইন্ড করেন না। হ্যাঁ, কাজেই আতর ছড়িয়ে আসলে হবে না, আতর ছড়িয়ে আসলে হবে না, আপনাকে পাথরও মারতে জানতে হবে, কারণ আপনি রাজনীতিতে এসেছেন। তো আমি যেটা এই বিষয়ে শেষ কথা বলতে চাই সেটা হচ্ছে, এই সংবিধান সংশোধনের প্রয়োজনের আগে আমার মনে হয় বিএনপি শক্ত হয়ে বসলে এবং জাতীয় রাজনৈতিক দলগুলো আবার মূল ধারায় ফিরে আসলে, এমনকি যদি হাসিনা মাইনাস করে আওয়ামী লীগ আসে বা যেভাবেই আওয়ামী লীগ আসে, সবাই মিলে আরেকটি গণভোট করা দরকার। সেখানে বলতে হবে যে এই সংবিধান সংশোধন আমরা মানি না। আমার মনে হয় এই দিনটি খুব দূরে নয়, একদিন এমন দিনও আসবে। কারণ আমরা 1.5 বছরের মধ্যে আমাদের আপা ভাইয়ারা চলে যাবে, এটা বুঝতে পারি নাই, কিন্তু আমরা বুঝতে পারিনি যে চলে যাবে আপারা। এত সুন্দর করে সেজে গুজে আপা কথা বলতেন, এবং লাস্টে আপা কি বললেন, আমি ওইটা দেখে খুব আমি তখন শ্রীলঙ্কায় ছিলাম, মাসুদ ভাই বলতেছে আমি কারো সেন্ট মার্টিনে রাত্রি যাপন নিষিদ্ধ করি নাই। আপনাকে রাত্রি যাপনের কথা কেউ বলছে? আপনি নিজে কেন ঘরে কলা খাই না বলতেছেন? সেন্ট মার্টিন মানুষ যেতে পারতেছে না, রাত্রে থাকবে কি থাকবে না ওইটা যার যারটা সে ডিসাইড করবে, তাই না? তো এই যে মুশকিল, এগুলো আসলে, যাই হোক, আমার মনে হয় আমার এই বিষয়ে শেষ কথা হচ্ছে, সংবিধান সংশোধন বিষয়ে বিএনপি যা বলছে আমি তার সাথে দ্বিমত করি না। জি, আর আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জি, একটা বিষয় একটু বলতে চাই, এতক্ষণ তো কিছু রাজনৈতিক সিদ্ধান্ত বিএনপি নিয়েছে, যে সিদ্ধান্তগুলি নিয়ে
কিছুটা বিতর্ক হয়েছে। যেমন ধরেন, তারা বিভিন্ন স্থানীয় সরকারে, মানে বিভিন্ন সিটি কর্পোরেশনে এবং জেলা পরিষদে তারা যে প্রশাসক নিয়োগ করেছে, এবং সবগুলিতে মানে 11টা সিটি কর্পোরেশনে এবং 42টা মানে জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করেছে, তারা সবাই বিএনপি দলীয় লোক। তো এই প্রশাসক এই মুহূর্তে নিয়োগ করা কি জরুরি ছিল, অথবা তারা কি স্থানীয় সরকার নির্বাচনটা দ্রুত দিয়ে দিতে পারতো না? এবং যদি একটু সময়ও লাগে, সেখানে রাজনৈতিক লোকদেরকে, তার নিজের দলের লোকদেরকে প্রশাসক নিয়োগটা, এটা আপনি কিভাবে দেখবেন? আমি ছোট্ট একটা কথা বলি আপনাকে। আপনি কলা গাছের তলায় সারা রাত যদি ধ্যান করেন, তপস্যা করেন, আপনার কি বলে এটাকে, সাধনা করেন, আপনি ওইখান থেকে তো আঙ্গুর ফল ঝরবে না, আপনি হতাশ হবেন। আমাদের দেশের রাজনৈতিক যে কালচার, বিএনপি কি তার বাইরের কিছু? এবং বিএনপির কাছে ধরেন, আমি আবার বলছি, এখন আমি সমালোচনা করতে চাচ্ছি না, কারণ একটা জায়গায় আসতে হবে তাদেরকে, কিন্তু এখানে দুটো জিনিস আছে। একটা, তাদের পক্ষ হয়ে নয়, আমি বলছি তাদেরকে যদি এই প্রশাসনগুলো চালাতে হয়, তাদের নিজেদের মানুষ লাগবে। এবং তারা কিন্তু এখনো, আমি বলবো, আওয়ামী লীগের চাইতে তো একটু হলেও বেটার আছে। আওয়ামী লীগ তো শেষের দিকে কি করেছিল, উনি এবং উনার আত্মীয়, উনি আর কাউকে বিশ্বাস করবে না, কিন্তু একজন আত্মীয় তো দাঁড়ায় এই বিপদের সময়, তাই না? এখন যদি তৃণমূল থেকে লোক এনে বিএনপি ওখানে দেয়, আমি জানি না কাদের দিয়েছে, অতটা অবজারভেশন মানে, যদি দেয় তাহলে খারাপ না তো। ওই লোকগুলো নিজের কারণেই ওই জিনিসটাকে ধরে রাখবে এবং দলকে ধরে রাখবে, সেই জায়গাটা আমি খারাপ মনে করছি না। তবে আপনি যেটা বলছেন, এইটা ফেয়ার ডেমোক্রেসি যেটাকে আমরা বলি, যেটা তারেক সাহেব লন্ডনে থেকে দেখে এসেছেন, ওই ফেয়ার ডেমোক্রেসি করতে হলে তিনটা জিনিস করতে হবে। একটা হচ্ছে তাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিজের দলের ভেতর থেকে মানুষ নির্বাচন করতে হবে। দুই, তারা যদি চায় যে ফেয়ার হয়, সবকিছু সুন্দর এবং গোছানো হয়, তাহলে অন্য জায়গা থেকেও তারা মানুষ নিতে হবে। এটা খালি এক দলের মানুষ নিয়ে তো হবে না। আর তৃতীয় হচ্ছে, আপনি দল মত ধর্ম বাদ দিয়ে অন্য যারা, তাদের কাছ থেকেও তো আপনি মানুষ নিয়ে এই কাজটা করতে পারেন। কিন্তু সেই দিল্লি অনেক দূরে, সেই দিল্লি অনেক দূরে, অনেক দূরে। এই কারণে এটা উনারা দায়ী না, কিন্তু বর্তমান সরকার দায়ী না, দায়ী আগের সরকারগুলো এবং তারও আগের সরকারগুলো এবং এই ইমিডিয়েট চলে যাওয়া সরকার। আপনি খেয়াল করেন, যেই চলে গেছে, আমি যা শেষ করছি, যেই চলে গেছে, প্রথম আলোর লেখক দেখা যাচ্ছে যে পিআইবিতে টাকা মেরে মানে শেষ করে দিয়েছে, যা বেরিয়েছে। ফারুক ওয়াসিম, আরো আছে যে সিনেমা টিনেমা ইত্যাদি সব। এখন ওই ফারুক ওয়াসিম যে এইভাবে, আমি একটা ছোট্ট গল্প বলি আপনাকে। ফারুক ওয়াসিম যখন পিআইবিতে জয়েন করেছে, তখন একজন আমাকে বলল যে উনি অনেককে বাদ দিচ্ছে, সেখানে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে বাদ দিয়েছে। ও তো কান্নাকাটি করছে, কারণ ওর তো আর কোনো রোজগারের উপায় নেই। তো আপনি চেনেন এক সাংবাদিক, আমি নাম বলছি না, উনি আমাকে বললেন যে দাদা, আমরা গেলাম, গিয়ে বললাম যে ফারুক ভাই বাদ দিচ্ছেন আমাদেরকে, ঠিক আছে, আমরা ফ্যাসিস্টের দোসর আপনার ধারণা মতে। এ তো ফ্যাসিস্ট বানানি জানে না, বুঝেই না, এ একটা পিয়ন টাইপের লোক, এরে বাদ দিচ্ছেন কেন? জায়গা খালি করতে হবে, জায়গা খালি করতে হবে, আমাদের জায়গার লোক নিতে হবে, তো জায়গা খালি করতে হবে, কোনো কথা শুনবো না। জায়গা খালি করতে গিয়ে সে ট্যাক্সাল খালি করে দিচ্ছে, দেখছেন আপনি? পরে দেখা গেল জায়গা খালি তো খালি, তহবিলই খালি করে দিয়েছে। তো আমি শেষ কথাটা আপনাকে বলি, আমার দর্শক শ্রোতারা গল্প শুনতে ভালোবাসে, আমি একটা গল্প বলি। এক ভদ্রলোক, আপনার গল্পটা একটু মন দিয়ে আপনিও শুনেন। এক ভদ্রলোক বাজি ধরেছে তার বন্ধুদের সাথে। সে একটা বই পড়েছে, যেখানে একজন লোক কবরস্থান থেকে উঠেছে, উঠে প্রৌঢ় হয়েছে, প্রৌঢ় থেকে যুবক হয়েছে, যুবক হয়ে শিশু হয়ে মাতৃগর্ভে চলে গেছে। তো সবাই বলছে, তুই পাগল, এরকম বই দুনিয়ায় আছে? বলে, হ্যাঁ, কালকে নিয়ে আসবো। ধরুন 10,000 টাকার বাজি, পরদিন নিয়ে এসে বলতেছে, এই দেখ বইটা, এই দেখ। সবাই হাসতেছে। তো বলে, হাসতেছস কেন বেটা, টাকা না দিলে না হাসস কেন? হারামজাদা, এটা আরবি বই, উল্টা থেকে পড়তে হয়, বুঝছেন আপনি? তো আমাদের দেশের এই আরবি বই সোজা থেকে পড়া, সোজা বই উল্টা থেকে পড়া, এই জন্য আজকে সংবিধান এবং জাতির এই অবস্থা। এটা থেকে বেরিয়ে আসতে হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ফজলে গুপ্ত। আপনাকে একটা দীর্ঘ বিরতির পর পেয়েছি। সবার মুখে যে নামটি, সেটি আনিস আলমগীর, আপনার নাম। আমি খুব আনন্দিত আপনাকে আজকে আমি দেখতে পেয়ে। আপনি অনেক দিন মানে আমার নিয়মিত অতিথি ছিলেন, আপনাকে অসম্ভব রকম মিস করেছি। কেমন ছিলেন এই কটা দিন? আমি বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে আপনার শুনেছি, তাও ছোট্ট করে যদি আমার দর্শকদের জন্য একটু বলতেন, কেমন ছিল কারাগারের দিনগুলো?
কারাগারের দিনগুলো তো ভালো থাকার কোনো কারণ নাই। ১ম ১ মাস অনেক কষ্ট করেছি। কারণ তখন ডিভিশন পাইনি এবং আমাকে আদালত ডিভিশন দিয়েছিল আমাকে যেদিন গ্রেপ্তার আ কারাগারে নিয়ে যাচ্ছে সেদিনই। কিন্তু বাংলাদেশে যে সিস্টেম এমন একটা করে রেখেছে যে কারাগারে গিয়ে আসলে কারার অভ্যন্তরে যে কত অনিয়ম হয় এবং মানুষ যে আইনের দ্বারা কিভাবে নির্যাতিত হয় এগুলো সবচেয়ে বেশি দেখেছি। ১ম টা আমার হলো যেটা হচ্ছে আমার ডিভিশন দিয়েছে কিন্তু ডিভিশন দেবে না। কেন? ডিভিশন অনুমোদন লাগবে ডিসি সাহেবের। ডিসির অনুমোদন ছাড়া হয় না। তো এবং সরাসরি যদি সরকারি কর্মকর্তা হয় তাহলে সরাসরি তার ডিভিশন হবে। কিন্তু আদার্স এ তারা দেবে না। এই যে একটা আইন করে রেখেছে সরকার বা ডিসিদেরকে এই যে ক্ষমতা দেওয়া, আদালতের উপরে তাদেরকে ক্ষমতা দিয়ে রাখা। এইটা ১ম অনাচার আমার চোখে পড়ল এটা। এবং সেই অনাচারের কারণে আমাকে নিয়ে গেল ১ম এ এ কেরানীগঞ্জে। সেখান থেকে পরের রাতেই আমার মানে হাসপাতালে তুলেছিল ওই রাতে। হাসপাতালের একটা এগুলো বলে আমদানি বলে। সুতরাং আপনি যদি কখনো যান জেলে দেখবেন আমদানি বলে যে সেলগুলো থাকে বা ১ম যাদেরকে নিয়ে রাখা হয়, একেকটা রুমে ১০০ থেকে ২০০ লোক একসঙ্গে থাকে এবং এটা ইলিশ ফাইল বলে। একটার কাছাকাছি এমনভাবে থাকবে। মানে ইলিশ মাছ যেভাবে রাখে ওইভাবে করে মানুষ ঘুমাবে। তো এরকম একটা পরিবেশে ১ম নিয়ে যাওয়া হয়। আমাকে সৌভাগ্য বলতে হবে যে আমাকে আমদানিতে দিয়েছিল মেডিকেলে। সেখানে একটা সিট ছিল। মানে খাট ছিল আরকি। খাটের একটা ব্যবস্থা করেছিল যে ছেলেটা ওখানে ছিল। আমি ওভারঅল বলব যে আ প্রশাসনিক যে হয়রানিগুলো আছে সেটা আছে। কিন্তু ব্যক্তি হিসাবে আমাকে কেউ অবজ্ঞা করে নাই। সেটা ডিবি থেকে শুরু করে একেবারে জেল মুক্তি পর্যন্ত সবাই এটুকু করেছে। কিন্তু প্রশাসনিক যেই কাঠামোটা তৈরি হয়ে আছে যুগ, যুগ ধরে। যেমন ১ম যে বললাম ওইখান থেকে কেরানীগঞ্জ থেকে আ কাশিমপুরে সেখানে ১ মাস অমানসিক নির্যাতন বলতে হবে এটা। অমানসিক নির্যাতন এইজন্যই যে আপনি সেটাতে অভ্যস্ত না। একটা ৩০ ফুট বাই ২০ ফুট এর একটা রুমের মধ্যে ২৫ জন সর্বশেষ ৩৫ জন রেখেছিল। একটা টয়লেট, তাও কমোড নাই। তো এরকম মানে পানি আসে মানে ওয়াক্ত করে। সেই পরিবেশ থেকে পরবর্তীতে আমাকে যখন ওই ডিসি সাহেবের হলো, দয়া হলো, উনি ১ মাস পরে ডিভিশন দিলেন এবং অনুমোদন করলেন আদালতের রায় এবং তখন বাকি যে সময়টা ছিলাম সেটা থাকা খাওয়ার কোনো সমস্যা হয়নি। কিন্তু যে নির্জনতা আমরা ১৪-১৫ জন ছিলাম ওই সেলে তৌফিক এলাহি সহ এবং আরো পুলিশের অনেকগুলো কর্মকর্তা, আমার রাজশাহীর একজন এমপি, হাতিয়ার একজন এমপি এভাবে অনেকেই ছিলেন এবং বেশিরভাগ আ ইয়েদের আ এমপি বা পলিটিক্যাল লোকদেরকে এখন ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে। যে কেরানীগঞ্জে একটা বিশেষ সেল করা হয়েছে সেখানে একসঙ্গে তাদেরকে রাখা হয়েছিল। তো আমাদের ওখানে ওইভাবে আর ওই পলিটিক্যাল লোক ওইভাবে আর ছিল না। সরকারি কর্মকর্তাই বলতে পারেন বেশি ছিল। ২-১ জন পলিটিক্যাল কর্মকর্তা ছিল। এবং সেখানে কথা বলার আমাদের মানে এক ধরনের বন্ডিংস তো তৈরি হয়ে যায়। যখন আপনি জেলে থাকেন একসঙ্গে দিনের পর দিন থাকছেন। মানে কুখ্যাত খুনির সঙ্গেও আপনার থাকলে সেখানেও আপনাকে ওই রুমে ভালো ব্যবহার আমার সাথে কোনো কুখ্যাত ইয়ে ছিল না। আমি কথার কথা বলছি যে মানুষের মধ্যে তো মানুষের একটা হৃদ্যতা তৈরি হয়। তো ওভারঅল বলব যে এটা চরম নির্যাতনের শিকার হয়েছি আমি। এভাবেই যে একটা মানসিক নির্যাতন চলেছে, শারীরিক না, মানসিক একটা নির্যাতনের মধ্যে দিয়ে অ্যা সর্বশেষ বের হয়ে এসেছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আপনারা যারা এই অনলাইনে বলেন, অফলাইনে বলেন আমার জন্য দোয়া করেছেন। আমি আরো একজনকে বলছিলাম আমার এই ফিলিংসটা আপনি হয়তো জানেন যখন আপনি আমার সহকর্মী ছিলেন। ইরাক থেকে আসার পর যেরকম মানুষ আমাকে জড়িয়ে ধরে ও দোয়া করেছে, এখনো সেই একই ফিলিংস বলছে আপনার জন্য দোয়া করেছি। সবাই একই কথা। আপনার জন্য দোয়া করেছে আপনি যাতে বের হয়ে আসেন। আমার মনে হয় যে আপনাদের সবার দোয়াতে আমি বেরিয়ে এসেছি এবং আমার ইরাক থেকে আসার পর আমার খুব কান্না আসছিল। বাইতুল মোকাররমের খতিব আমার জন্য জুমার নামাজে দোয়া করেছিলেন এবং সারা বাংলাদেশের বহু মসজিদে দোয়া হয়েছিল। তো সেরকমই আমার কাছে মানে যখন সবাই জড়ায় ধরে তখন এরকম অনুভূতি হচ্ছে যে মানুষের দোয়া আসলে অনেক কাজের। অনেকে বলে যে না দোয়ায় কাজ হয় না। না দোয়ায় কাজ হয়। হয়েছে দোয়ার সাথে দাওয়াও লাগে। সেই দাওয়াটাও হয়েছে সরকারের তরফ থেকেও আমার জন্য
যথেষ্ট ভূমিকা রাখা হয়েছে। বিশেষ করে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপনকে আমি কৃতজ্ঞতা জানাবো। আরো অনেকে আছেন নেপথ্যে, যার সবার কাছে আমি কৃতজ্ঞ, পার্সোনালি জানাবো। কিন্তু জহিরুদ্দিন স্বপনের কথা বলতে হবে, ইনি আমাদের মিনিস্টার। উনি সম্প্রচার দেখেন বা মিডিয়া দেখছেন। তার একটা দায়িত্ব ছিল যে একজন সাংবাদিককে, এবং উনি আমাকে ভালো করে চিনেন। আমি জানেন আমার রাজনৈতিক পরিচয় কি, আমি যে দল নিরপেক্ষ অবস্থান থেকে মানুষের জন্য কাজ করি, সত্য কথা বলাটা চেষ্টা করি, সেটা উনি জানেন, সেই জন্য অ্যাপ্রিসিয়েট করছেন। এবং উনি যথাযথ পদক্ষেপ নিয়েছেন বলে আমি বের হতে পেরেছি। এবং অনেকেই এখনো যে বের হতে পারছে না, সেটার কারণ ওই একই ধরনের বিষয়টা। সরকারের তরফ থেকে যদি বিশেষ উদ্যোগ না নেওয়া হয়, তাহলে এটা বের হওয়া কঠিন। এখন যে জাল ইউনূস তৈরি করে দিয়ে গেছে, এমন এমন পজিশন করে গিয়েছে, একেকটা লোকের বিরুদ্ধে ১০ থেকে ১৫টা মামলা, এবং একটা জামিন হলে সেখানে আরেকটা দিচ্ছে। তো এই যে কালচারটা তৈরি করে দিয়ে গেছে ইউনূস, সেটা থেকে যদি এই সরকার যদি বিশেষ কোনো পদক্ষেপ না নেয়, ইন্ডিভিজুয়াল আমার মতো ২-৪ জনের নিচ্ছে, সেটা একটা জিনিস। কিন্তু যদি গড়ে ব্যবস্থা না নেয়, তাহলে এই লোকগুলো কিন্তু দিনের পর দিন জেলেই কাটতে হবে। এবং কি অমানবিক নির্যাতন আপনি চিন্তা করেন, একেকজনের ১.৫ বছর ২ বছর হয়ে যাচ্ছে জেলে, এবং তারা কোনো জামিন পাচ্ছে না। জামিন হয়তো অথচ জামিন হচ্ছে যে একটা লোকের চরম অধিকার এবং চূড়ান্ত অধিকার। সেই অধিকার আপনি দিচ্ছেন না। আপনি কুখ্যাত ডাকাত বা কোনো হত্যাকারীকে যদি ধরে নিয়ে যান, যে সিরিয়াল কিলার, সেটা অন্যটা। কিন্তু এমন সব রাজনৈতিক ভুয়া মামলা দিয়ে মানুষকে যে দিনের পর দিন জেলে রাখছে, সেই জিনিসটা অবসান হতে পারে শুধুমাত্র সরকার বিশেষ একটা ব্যবস্থা যদি নিয়ে। আমি এটার জন্য অনুরোধ করেছিলাম, আমি সাজেস্ট করেছিলাম যে সরকার যদি একটা ট্রাইব্যুনাল করে, বা ট্রাইব্যুনাল বা কোনো একটা সেল তৈরি করে, যেটা আম এই ইউনূস সরকার করে গিয়েছিল বিএনপি আমলে যারা নির্যাতিত হয়েছিল তাদের মামলা প্রত্যাহারের ব্যাপারে। এখানেও এমন একটা সেল তৈরি করা উচিত, যাতে করে অন্যায়ভাবে যারা জেল খাটছে এবং যারা আম অহেতুক জেল খাটছে, তাদেরকে যাতে চিহ্নিত করে আলাদা করতে পারে, আর যারা রিয়েল ক্রিমিনাল তাদেরকে সাজা দিতে পারে। ইভেন আমি বলব যে রিয়েল ক্রিমিনালদেরও জামিনের অধিকার আছে। সে অধিকারটুকু হরণ না করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের খুব জরুরি হয়ে গেছে। ইউনূস যে জঞ্জাল তৈরি করে দিয়ে গেছিল, আসিফ নজরুল যে ঝঞ্ঝাল তৈরি করে দিয়ে গেছে, সেটার অবসান হতে হবে। কারণ এই সরকার কেন তার ঝঞ্ঝাল কাঁধে নেবে? ইউনূস যে নোংরা কাজ করে দিয়ে গেছে, আসিফ নজরুল যেটা করে গেছে, সেটার দায়িত্ব তো এই সরকার নেবে কেন? তারা তো জেলে দেয় নাই। কিন্তু এখন যে সিস্টেমটা চলছে, আমি যদি মুক্তি পাই আমার জন্য আরেকটা মামলা দিচ্ছে, সেটা তো এই সরকারের ঘাড়ে যাচ্ছে। সো সরকারের আমি মনে করি যে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। চমৎকার বলেছেন যে একটা ট্রাইব্যুনাল গঠন করার কথা। আমাদের আরো অনেক সাংবাদিক জেলে আছে। তাদের ব্যাপারে কিছু জানেন? তাদের সঙ্গে আপনার দেখা হয়েছে কিনা? তারা কেমন আছে? তাদের মুক্তির ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আমাদের সাংবাদিকদের মধ্যে আমি যে ইয়েতে ছিলাম, কারাগার 2 তে, সেখানে আমাকে যে সরি, ১ম যে গ্রেপ্তার করা হলো, তখন শওকত মাহমুদের সঙ্গে আমার দেখা হলো। শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে কেন? যে সে ষড়যন্ত্র করছিল, ওই যে আমেরিকা থেকে কোন একজন লোক এসেছিল, কি নামটা মনে করতে পারছি না। সেই লোক তাকে তথ্য উপদেষ্টা বানাবে। একটা লিস্টে তার নাম পাওয়া গেছে। তো এখন আমার লিস্ট, আপনি একটা লিস্ট তৈরি করলেন, ওই লিস্টে আমার নাম আছে। তো আমার কি দোষ এখানে? আমি জানি না। শওকত মাহমুদকে একের পর এক মামলা দিয়ে আ গ্রেপ্তার করে রেখেছেন। উনার সাথে আমার ট্রাইব্যুনালের ইয়েতে দেখা হলো, ওই যে রিমান্ডে দেখা হয়েছিল, যখন আমাকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল। মানে খুবই অসুস্থ অবস্থায় আছেন। এমন এক পরিবেশে তাকে নিয়েছে। অথচ উনি জাতীয়তাবাদী রাজনীতি করেছেন সারা জীবন, এবং আওয়ামী লীগ আমলে বছরের পর বছর উনি জেল খেটেছেন। তারপরে জেলে যখন গেলাম, তখন আর কেরানীগঞ্জে তো আমার রাখাই হয়নি। পরের দিন আমাকে কাশিমপুরে নিয়ে গেল। কাশিমপুরে আমার সঙ্গে গিয়েছেন আরেকজন সাংবাদিক, দুররানি বলে এক সাংবাদিক আছেন, যে নওরোজ পত্রিকার সম্পাদক। তাকে আসিফ নজরুলের এক কর্মকর্তা, তার ভাষ্য অনুযায়ী, যে মন্ত্রণালয়ে তার বিরুদ্ধে ২ টা রিপোর্ট করেছিলেন, সেজন্য তাকে ২ টা ভুয়া মামলা দিয়েছে। একই দিন সে ক্রাইম করেছে ঢাকা এবং গাজীপুর। এই অবস্থা। উনিও জেলে আছেন। উনার ২ মামলায় সম্ভবত জামিন হয়ে গেছে।
হয়তো বের হয়ে যাবেন যদি সরকারের তরফ থেকে আবার উল্টা কোনো ইয়ে না দেয়। আরেকজন দেখা হয়েছিল আজহার আলী সরকার, সেও জাতীয়তাবাদী সাংবাদিক। তার বিরুদ্ধেও ওই একই ধরনের অভিযোগ শওকত মাহমুদকে যেটা দিয়েছিল ওইটাই। সে সে নাকি রাষ্ট্রপতি, সে আমাকে যেটা বলল, এই যে 111 এর সময় সে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছিল। হ্যাঁ? রাষ্ট্রপতির সাথে কেন দেখা করেছিল? রাষ্ট্রপতির সাথে দেখা করে সরকার হটানোর জন্য নাকি তার প্ল্যান ছিল। আজহার আলী সরকার যে মানের সাংবাদিক, আজহার মাইন্ড করবে না। আমাদের মানে কনিষ্ঠ রিপোর্টার ছিল সে। যে সে কি করে একটা সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র করতে পারে, তাও রাষ্ট্রপতিকে মিলিয়ে। যে রাষ্ট্রপতি নিজেই পুরো সময় ধরে বন্দী হয়েছিলেন বঙ্গভবনে। তো এই ধরনের ভুয়া মামলাগুলো অনেকগুলো আছে। আর আলোচিত আর ২-৩ জন সাংবাদিক যেটা আছে, যে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাকিল, রূপা, মহিলাদের ওইখানে আছে আরেকটা ছেলে। মহিলাদের জন্য কারাগার যেটা সেখানে আছে। আর ওই ৩ সাংবাদিক, বিশেষ একটা ছেলে আছে, আর আরেকটা কারাগারে আছে। ওটা হাই সিকিউরিটি বলে। তো সেখানে তারা বন্দী আছে। সেখান থেকে একজন লোক আমার রুম রুম ইয়েতে এসেছিল। আ আমার এটাকে বলবো, আমার ছেলে এসেছিল। মানে আমরা যেখানে থাকতাম আরকি, যে তো সেখানে উনি আমাকে বলল যে তারাও আছে মেন্টালি, তো খুবই ভালো থাকার কথা না। কারণ শেখ হাসিনা সরকারের পতন হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ৩ জনকেই গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদের মামলাগুলো ওই হয়রানির ওই চূড়ান্ত পর্যায়ে আছে। তাদের বিরুদ্ধে অভিযোগ অনেকে অনেক কিছু করতে পারে। সরকারি দালালি করেছে। সেটা বড় ধরনের অভিযোগ এবং সেটা প্রকাশ্য দালালি করেছে, সেটা স্পষ্ট। কিন্তু এই দালালি যদি মামলা থাকে, সেরকম মামলা করতে পারে। কিন্তু তাদের বিরুদ্ধে হত্যা মামলা করে দিয়ে রেখেছে। মানে জুলাই হত্যা মামলায় তারা অংশ নিয়েছিল এই জাতীয়। তো এইগুলো হচ্ছে আপত্তি করার যে জিনিসটা। আমি আমি যেটা করিনি সেটা আমাকে আপনি মামলা দিয়ে রেখেছেন। আপনি যদি দালালির জন্য কোনো মামলা দিয়ে থাকেন, সরকারকে উস্কি দিয়েছিল হত্যা করার জন্য, এই যে এভিডেন্স যদি আপনার থাকে, করেন। কিন্তু আমি মনে করি যে তারা সে ধরনের কিছু করে নাই। তাদেরও জামিন পাওয়ার অধিকার আছে। অ্যাবসোলিউটলি। তো মানে এই একটা ট্রাইব্যুনালের কথা বলেছেন যেভাবে করে আহ, উম, আহ, ট্রাইব্যুনাল না, মানে বিশেষ একটা সেল করা আরকি, সরকার যেভাবে যেটাই করুক। জি যে একটা বিশেষ সেল করে দিল, সেখানে সবাই আবেদন করবে এবং তার মামলাগুলো নিয়ে এবং সেই মামলাগুলো নিয়ে তারা পর্যালোচনা করবে। যেমন ধরেন আমার রুমমেট ছিল একজন বিজ্ঞানী। আমার ২ জন রুমমেট ছিল আমার। একজন পুলিশ অফিসার, একজন বিজ্ঞানী, সায়েন্স ল্যাবে জব করে। তার বিরুদ্ধে ৫ টা মামলা দিয়েছে। সে ছাত্র জীবনে ছাত্রলীগ করত। এইজন্য। সে তো ৩-৪-৫ বছর ধরে সরকারি চাকরি করছে। তো সরকারি চাকরি করে কি করে তার এখন আওয়ামী লীগ করার সুযোগ আছে? কিছু নাই। কিন্তু তার ২০১৪ সালের স্ট্যাটাস দিয়ে তাকে বলছে যে সে সরকারের বিরুদ্ধে কর্মকাণ্ড করছে। এই ২০১৪ সালে বুঝে দেখেন। এবং তার ৫ টা মামলা ঢাকা শহরে ৫ জন থেকে করেছে। একসাথে সে ওইজনও সন্ত্রাসী হামলায় জুলাই কাকে মেরে ফেলেছে, ওইখানে আরেকজনকে মেরে ফেলেছে। এরকম ৫ টা মামলা করেছে। ৫ টাতে সে জামিন পেয়েছে। লক্ষ, লক্ষ টাকা তার ফ্যামিলি খরচ করেছে। কিন্তু সে মুক্তি পাচ্ছে না। একটার পর আবার ২টা অজ্ঞাতনামা মামলায় তাকে দিয়ে দেওয়া হয়েছে। এই যে জুলুমগুলা হচ্ছে, এটা কি জুলাইয়ের লোকজন করছে বা সরকার স্বয়ং করেছে? না, এগুলোর মধ্যেও অফিস পলিটিক্স আছে। আপনার সাথে আমার শত্রুতা আছে, একজন সমন্বয়ক খুঁজে আনলেন। এরকম সমন্বয়ক খুঁজা তার বিরুদ্ধে মামলা করেছে। একটা মামলা তাকে করেছে, সাথে কয়েক হাজার আসামি আছে। যে এই এই এবং সেটা অজ্ঞাতনামা ইয়েতে, এবং ৭০০ জনকে নাকি সোন অ্যারেস্ট দেখানো হয়েছে সেখানে। তো এই যে মামলাগুলা, এই মামলাগুলো যখন স্ক্রুটিনির মধ্যে যাবে, তখন তো অ মানে ওই সেলের লোকজন বুঝে যাবে। আমি বলছি এই জাতীয় মানে যে কর্মকাণ্ড চলছে সেটা যাতে প্রিভেন্ট হয়। জি। আ আ এমনিতে আপনি বলেছেন যে ইউনূস সরকার একটা ইতিহাসের সবচেয়ে বড় বাটপার এবং আপনি বলেছেন যে শেখ হাসিনাকে মানে ধন্যবাদ যে তিনি বাংলাদেশের মানুষের মধ্যে সবার আগে বুঝতে পেরেছিলেন তিনি কত বড় এই বাটপার। বাটপারটাকে চিনেছেন। হুম। জি? এই বাটপারটাকে সবার আগে উনি চিনেছিলেন। হুম। তো মানে আপনার তো এলাকার লোক, আপনি তো বদ্দাওয়া বলতেন তাকে, হ্যাঁ? আপনাদের চিনতে সমস্যাটা কোথায় হয়েছিল? তাকে চিনতে
আমি আপনি তো খেয়াল করে দেখবেন জুলাই আন্দোলনের অনেক ওই অপকর্ম, ওই সরকারের কর্তৃত্ববাদী শাসনের বা ছাত্রদের উপর গুলি করার, এগুলো আমি বিরোধিতা করেছিলাম। আমি আহ, যে রংপুরে যে ছেলেটাকে গুলি করলো রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, সেদিনই সঙ্গে সঙ্গে এটার প্রতিবাদ করেছি। আবু সাইদের বিষয়ে বলছি আপনাকে। পরবর্তীতে যখন আহ ইয়ে হলো, ওই তারা ঘোষণা করলো, ও আপনার শেখ হাসিনার পদত্যাগ যদি চাইলো এক দফা, সে এক দফাকে আমি সমর্থন করলাম। এবং সেখানে পরবর্তীতে যখন এই সরকার যখন প্রতিষ্ঠিত হলো, তখনও কিন্তু আমি 6 মাস ধরে একটা শব্দ এর বিরুদ্ধে বলি নাই। কারণ একটা একটা সরকার এসছে, তাকেও সময় দিতে হবে, সে কি করে আমাদের দেখতে হবে। কিন্তু 6 মাস পরে আমি মুখ খুললাম, দেখলাম যে এই 6 মাস অপেক্ষাটা আমার আসলে ভুল হয়েছিল। যে 6 মাস অপেক্ষা তার জন্য করা ছিল না। কিন্তু আমরা তো আর একজন লোকের কাজ না জেনে কিভাবে আমরা তাকে সমালোচনা করব। বা দেখলাম যে এ তো ক্ষমতায় এসছে 24 দিয়ে আপনি ৭১-কে মুছে দেওয়ার জন্য। এবং তার প্রতিটা কর্মকাণ্ড ছিল সেরকম। ইউনূস নিজে মুক্তিযোদ্ধা ছিলেন না, মুক্তিযুদ্ধে তার বড় কোনো ভূমিকা ছিল না। সে রাজাকারদের সঙ্গে মিলে মিশে মুক্তিযুদ্ধ কিভাবে ধ্বংস করা যায়, মুক্তিযুদ্ধের দিনগুলোকে কিভাবে ধ্বংস করা যায়, বঙ্গবন্ধুকে কিভাবে ইতিহাস থেকে মুছে ফেলা যায়, এবং তার বাড়ি আক্রমণ, তার বাড়ি পুড়িয়ে দেওয়া, একটার পর একটা করে গেল। সে দলীয় নির্যাতন করছে, সেটা আরেকটা অংশ। যে এবং তার টার্গেট আমি দেখলাম যে সে তার তার কি আমরা চেয়েছিলাম যে একটা ইনক্লুসিভ সোসাইটি করবে, যেটা শেখ হাসিনা পারে নাই। এবং এত এত বড় একটা ফিগার সে এসে আমাদের এটা করবে, কিন্তু সে কিছুই করলো না। সে বরং প্রতিহিংসার রাজনীতি শুরু করে দিল। তাতে করে দেশটা আরো খন্ড খন্ড হয়ে গেল, ভাই ভাই যুদ্ধ শুরু হয়ে গেছে। একজন আরেকজনকে মানছে না, মানতেছে না। মব সংস্কৃতি পুরো দেশটা ভরে গেছে। তো এরকম একটা পরিবেশে তো একে তো সমর্থন করা যায় না। এই দেশটা তো তার বাপের না, এই দেশটা আমাদের। সে তো ২ দিন পরে প্যারিসে চলে যাবে কিংবা অন্য কোথাও গিয়ে মৌজ মাস্তি করবে। এখন দেশে পালিয়ে পালিয়ে যাওয়ার পরিস্থিতি হয়নি বলে পালিয়ে যায় নাই। কারণ সে এসএসএফ নিয়ে রেখেছে। আমি তাকে বেহায়া বলেছি। এইজন্য বলছি যে আমি নিজের থেকে স্বয়ং বলতে চাই না। বিশ্ব বেহায়া আপনি জানেন, এই টাইটেল আমি দিতে পারি না। এটা পটুয়া কামরুল হাসান দিয়ে গেছিল এরশাদকে। উনি যদি বেঁচে থাকতেন এটা উনি ফেরত নিয়ে এই বেহায়াকে দিতেন। যে কত বড় বেহায়া, নিজেকেই নিজে বিশেষ ব্যক্তি ঘোষণা করে, ভিভিআইপি ঘোষণা করে। এর থেকে বেহায়াপনা তো বাংলাদেশে কোথাও দেখি নাই। আমি শেখ হাসিনার একটা সমালোচনা করেছিলাম ২০০১ বা ওই সময়ের দিকে, যে উনি বঙ্গভবন তার নিজের নামে, গণভবন তার নিজের নামে লিখে নিয়েছিলেন। সেটা তীব্র সমালোচনা করেছি আমি তখন, যে একজন প্রধানমন্ত্রী হিসাবে তিনি গণভবন নিজের নামে লিখতে পারেন না। আর তারা তাদের যুক্তি দিয়েছিলেন যে তাদের সিকিউরিটি রিজন অমুক তমুক। পরবর্তী সরকার এসে সেটা বাতিল করে দিয়েছে। যে আমি দেখছি যে এর সঙ্গে তো এরই যদি তুলনা করি, এটা ১০০০ গুণ মানে বাটপার এবং বাটপারি যে সে শাসন করেছে, এবং ১০০০ গুণ বেহায়া। বাংলাদেশে ১০০০ বছরে এরকম কোন বেহায়া জন্ম নেয় নাই যে বাংলাদেশের শাসন ক্ষমতায় এসছে। তো তাকে কেন আমরা তখন আর সাপোর্ট করবো? চিনতে দেরি হলো এই জন্যই যে, কারণ তার যে আবরণ তৈরি করে রেখেছিল সে বিশ্ব মিডিয়ায় এবং আমাদের চোখে, এটা আমাদের চিনতে সময় লেগেছে এই জন্যই। কিন্তু তার আপনি দেখেন, আমি ভালো কি খারাপ আমার কোনো কার্যক্রম না দেখলে তো আপনি বলতে পারবেন না। ওকে আমরা সুদখোর হিসাবে জানতাম, ওকে আমরা বাটপার হিসাবে জানতাম। আপনি দেখেন আমার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। আরেকটা মামলা দিয়েছে আমাকে ডিফেম করার জন্য। আমি একটা দুর্নীতিবাজ। আমার আমার অ্যাকাউন্টে টাকা আছে। আমার টাকাটা আছে। আমার এই টাকা আমি প্রকাশ্যে বলে দিচ্ছি। আমার এই টাকা আমার জমি বিক্রি করা টাকা। আমি আমার ওই জমি বিক্রি করা টাকা প্রদর্শনের জন্য যে সময়টুকু ১ বছর হয় নাই, ওই ১ বছর আমি পারি নাই। গত গত সিজনটাতে এমন এক রাজনৈতিক টার্মোইল ছিল। বিশেষ কোনো মানে আমার অংশীদার বা আদার্স অনেকগুলো সমস্যা আছে। এগুলা বলতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, এবং এটা যেহেতু একটা আদালতে আছে আমি বলতেও চাই না। আমি ওই টাকাটা দিতে পারি নাই, এবং এবার যে দিব তার ১৪ দিন আগে আমাকে গ্রেফতার করে ফেলেছে। আমি এটা দিতে যাচ্ছি। আদালত এটা যে আমার টাকা, এটা আদালত প্রমাণ পেয়ে আমাকে এখন জামিন দিয়েছে। কিন্তু আপনি দেখেন আমি সামান্য কয়টা টাকার ট্যাক্স দিতে দেরি হচ্ছে, সেজন্য সে আমার বিরুদ্ধে একটা মামলা করে দিয়েছে। অথচ এই বেহায়া রাষ্ট্র ক্ষমতায় বসে ৬৬৬ কোটি টাকা কর নিজের যে ছিল সেটা মাফ করে দিয়েছে। সে অন্য যতগুলো করেছে এগুলো বাদ দেন না। আমার সাথে যেটা করেছে, আমার জন্য একটা আইন, তার জন্য আরেকটা আইন। আমি কর দিতে দেরি হয়েছে সেজন্য আমার বিরুদ্ধে দুদকে মামলা। আর তার ৬৬৬ কোটি টাকা
সে মাফ, মানে তার যে রাষ্ট্র পাবে সেটা সে মাফ করে নিয়েছে ক্ষমতায় বসে। সে ক্ষমতায় বসে একের পর এক কি না করেছে সেই লিস্ট তো জানেন সবাই। এবং ওই গ্রামীণ ওয়ালেট থেকে শুরু করে যা কিছু করেছে, এবং সর্বশেষ ব্যয়াপনাটা করলো ১ বছরের জন্য আমাকে এসএসএফ দিতে হবে। কেন রে ভাই? তোমাকে কেন এসএসএফ দিতে হবে? তুমি তো সোনার রাজ্য করে দিয়ে গেছো, যেখানে আমরা নিরাপদে ঘুরতে পারি। সো তুমি কেন নিরাপদে ঘুরতে পারছো না? তুমি কেন এখন মবের ভয় পাচ্ছ? তোমাকে বলেছিলাম যে তোমার বাড়ি আক্রমণ করবে মানুষ, সেটা তোমার গায়ে লেগেছিল। তো এখন কেন তাহলে তুমি মব করে রাখছো, ইয়ে করে রাখছো? এসএসএফ নিয়োগ করছো সরকারের কোটি টাকা খরচ করার জন্য। তোমার পিছনে কেন সরকার কোটি টাকা খরচ করবে? এই বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস তোমার অবদান কি? সে একটা লিস্ট বাঙালি জাতি জানতে চায়। ওই লিস্টে যদি দাও তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ ঠিক আছে, তুমি যে করেছিল, তুমি মহান ১,০০০ বছরে এই দেশে এই জন্ম নিয়েছিলে, তুমি তোমার উপরে আর কোনো বাঙালি জন্ম নিয়ে নেই। তাহলে আমরা সেটা তখন মেনে নিতে পারবো তোমার এই অন্যায় আবদার গুলা। তো আপনি কি এই সরকারের কাছে আবেদন করবেন তার এই প্রোটোকল বাতিল করার জন্য? অবশ্যই করবো, মানে এখনো করছি। এটা বলা মানেই তো হচ্ছে যে এই বেহায়া থেকে এই প্রোটোকল তুলে নিতে হবে। কেন রাষ্ট্র তার টাকা দিয়ে এই বেহায়াকে পালবে? কারণ সে নিজেই তো এই সমাজ তৈরি করে দিয়ে গেছে। এখন তো আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই, তো কারে ভয় পাচ্ছে? তা এটা তো তার লোকেরই আছে এখন। তার লোকেরাই সংসদে গিয়েছে, তার লোকেরাই সংসদের বাইরে আছে। তাদের কারোর সাথে তো তার দ্বিমত ছিল না। এবং সে যে একটা মৌলবাদী রাষ্ট্র করতে চেয়েছিল, এখানে উগ্র মৌলবাদী রাষ্ট্র, যেটা হয়তো মার্কিন প্ল্যানের অংশ, তো সেটা তো সে করে দিয়ে গেছে অলরেডি। এখন তো বাংলাদেশ উগ্র রাষ্ট্র দিকে যাচ্ছে, এবং বাংলাদেশের সংসদে যারা রাষ্ট্রকেই স্বীকার করে না, যারা স্বীকার করে না মানে যারা 71-এ এই রাষ্ট্রের উৎপত্তিকেই বিরোধিতা করেছিল, তারা এখন সংসদে বিরোধী দল। যেখানে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছিল, সেই যুদ্ধ অপরাধীরা এখানে শহীদ। পাকিস্তান পার্লামেন্ট যেভাবে তাদেরকে শহীদ আখ্যা নিয়ে কান্নাকাটি করে, এখানেও সেরকম হয়েছে। সো তার খায়েশ তো পূর্ণ হয়ে গেছে, তার রাজ্য তো আছে, তার রাজ্যে তাকে আমাদের কেন টাকা দিতে হবে? সে তো চলে গেছে। আপনার কাছে কি মনে হয় সে যে এখনো দেশে অবস্থান করছে, এর পেছনে কি কারণ রয়েছে? ধরেন এখন তারেক রহমান আছেন প্রধানমন্ত্রী, কিন্তু তিনি পার্লামেন্টেও দেখলাম গেছেন। আপনার কি মনে হয় এটি একটা পরোক্ষভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা তার এখনো আছে? সেটা তো রয়ে গেছে, কারণ প্রশাসনে সরকার যদি তার নিয়োজিত দোসরদের যদি ইয়ে না করে, মানে বিতাড়িত না করে, তাহলে তো সরকার বিপদে পড়বে পদে পদে। কারণ সে যে যাদেরকে ক্ষমতায় আনার জন্য তার প্রচেষ্টা ছিল, সেই প্রচেষ্টার অংশ হিসেবে তো সে ইনস্টল করেছে বিভিন্ন জায়গায়। তো সরকার এগুলা যদি ঠিক না করে, তাহলে এই সরকারের বড় ধরনের একটা সমস্যা হবে। তো সরকার এই জামাত যে একটা গুপ্ত রাজনৈতিক দল অভিযোগ করা হতো যে গুপ্ত রাজনীতি করে, তো এই গুপ্ত রাজনীতি তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকে করেছিল, সেটা আমরা জানি সবাই, এটা নতুন করে বলার কিছু নাই। ছাত্রলীগের মধ্যে করেছিল, তারা যে এখন বিএনপির মধ্যে করছে না, তার গ্যারান্টি কোথায়? বিএনপির মধ্যে তো করতে পারে, এবং ডক্টর ইউনূস সহ যারা আছে তারাও তো এই বিভ্রান্ত করতে পারে। তবে সে পার্লামেন্টে গিয়েছিল, সেটা আমি মনে করি এটা যেটা নাগরিক হিসাবে সে যেতেই পারে, এবং যেহেতু সে বিগত সরকার প্রধান ছিল, সরকার প্রধান হিসেবে দেখতেই পারে, এবং এই নির্বাচন তো তার অধীনে হয়েছে, এরকম একটা সংসদে সে যেতেই পারে। এটা সৌন্দর্য, এগুলো হচ্ছে গণতন্ত্রের কালচার। কিন্তু এটা গণতন্ত্রের কালচার না যে যাওয়ার আগে এই এসএসএফ নিয়ে যাওয়া, এবং ক্ষমতায় বসে একের পর এক নিজের আখের গোছানোর যত প্রজেক্ট আছে, অর্থনৈতিক লাভ করা, নিজের 14 গোষ্ঠীকে ক্ষমতায় দিয়ে যাওয়া, নিজের আত্মীয় স্বজনকে পদোন্নতি দেওয়া, গোলামদেরকে পদোন্নতি, বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া, ইউনুস সেন্টারে যে সমস্ত গোলামরা কাজ করতো তাদেরকে বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া, ইনক্লুডিং ওয়াশিংটন প্রেস মিনিস্টার। সো এই যে পরিবেশ সে তৈরি করে দিয়ে গেছে, সেটা চেঞ্জ করতে হবে। সেটা চেঞ্জ না করলে এই সরকার যে তার নিজস্বতা নিয়ে আগাবে, সেটা সেটা আর চোখে পড়বে না। তাহলে মানুষ বিভ্রান্ত হবে যে এটা কি ইউনূসের শাসন চলছে, না এখন বিএনপির শাসন চলছে। জি। আনিস ভাই, আমি শেষ করব। আমি জানি আপনি মানে মুক্তি পাওয়ার পর থেকে ক্রমাগত আপনাকে সাক্ষাৎকার দিতে হচ্ছে। আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আমি শেষ প্রশ্নটি করছি। আপনি কারাগারে যেই দুর্ভোগ, যে অন্যায় অমানবিক জীবন মানুষের দেখে এসেছেন, আপনি কি এই সরকারের কাছে আবেদন করবেন অতি দ্রুত যারা বিনা বিচারে জেলখানায় আছে তাদের মুক্তি দেওয়া হোক? সেটাই তো আমি বললাম, সরকার
ইন্ডিভিজুয়ালি ধরে আনিস আলমগীর অমুক তমুক এভাবে না ধরে একটা সেল তৈরি করে দিই, সেখানে মানুষ আবেদন করবে, যেখানে মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে অর্থনৈতিক ভাবে টাকা খরচ করতে করতে। সেই আইন আদালতে কেউ যদি না পড়ে তাহলে জানবে না যে এই সরকারি আইনের প্যাচে পড়ে কিভাবে এক একটা পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। একটা সাধারণ পরিবারের লোকগুলো এবং তাদের আর্থিক সঙ্গতি নাই এগুলো চালানোর জন্য। আমার কান্না চলে আসে আমি যখন সরকার সেটি দেখলাম। করবে? হ্যাঁ, আপনার কি মনে হয় এই সরকার সেটি করবে? আমি আবেদন করছি, সরকার করবে কি না করবে তার নিজের উপর নির্ভর করছে। কারণ সে যদি চায় যে এই অন্যায় জুলুম ইউনূসের যে ধারাবাহিকতা সেটা আমরা রাখবো, তারা রাখতে পারে। কিন্তু সেই ধারাবাহিকতা রাখলে কি হয়, যেমন আমি বারবার একই উদাহরণ দিচ্ছি, 111 যে সরকার যে গুম খুনের রাজনীতি শুরু করেছিল বাংলাদেশে, সেই সেই কালচারটাই পরবর্তী সরকার এটা ধারণ করেছিল, শেখ হাসিনা সরকার ধারণ করেছিল। তো তাতে কি শেখ হাসিনা সরকারের কোনো লাভ হয়েছে? এবং আজ পর্যন্ত শেখ হাসিনা সরকারকে সবচেয়ে বড় অভিযোগ যেটা করা হয় সেটা তো এই গুম খুনের জন্যই অভিযুক্ত করা হয়েছে। শেখ হাসিনা যে এত উন্নয়ন করেছেন সবগুলো তো ম্লান করে দিয়েছে তার এই ধরনের কর্মকাণ্ডগুলো। কিন্তু এটা কি শেখ হাসিনা নিজের নিয়ন্ত্রণে ছিল? উনি কি নিজে অমুককে গুম করো, অমুককে ধরে আনো, অমুককে তুলে আনো এগুলো বলেছেন? না, উনি তো বলেন নাই। উনি উনি তো হয়তো জানেনই না, কিন্তু রাষ্ট্রযন্ত্র এমন ভাবে চলে যে উনি সেটা মেনে নেন। এখনো যদি এই রাষ্ট্রযন্ত্র যদি চেঞ্জ না হয়, তো এই সরকারের যে তারেক রহমানকে আমি অভিযুক্ত করব কিভাবে করব? তা তারেক রহমান হয়তো জানেনই না যে এটা এই ঘটনা ঘটে গেছে, অমুককে তুলে এনেছে, অমুককে করেছে, অমুককে ভুয়া মামলায় দিয়েছে। সো এই কালচারটা চেঞ্জ করতে হবে মানে ওই প্রশাসনিক পদক্ষেপ নিয়ে। সেটা যতদিন না হবে এই এরা তার পরিণতি এই সরকারকেও গ্রহণ করতে হবে। ইউনূসের অপকর্মের দায় এই সরকারকেই নিতে হবে। তো এরা কেন নিবে? ইউনূসের দায় কেন নেওয়ার তার গরজ পড়ে গেছে এই সরকারের। তো সেই কারণেই এই সরকার অবশ্যই আমি মনে করি যে অবিলম্বে এই গুম খুনের যে স্টাইলে যেভাবে চলেছিল সেরকম এদের বিরুদ্ধে যদি বদনাম না হয়, আইনের যে জুলুম চলছে, আইনের জুলুমের অংশীদার তারা যাতে না হয়, জি, পদক্ষেপ নেবে। জি। আনিস আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। একটা প্রশ্ন আপনাকে না করার লোভটা সামলাতে পারছি না। আপনার কি মনে হয় কি আপনার মনে হয় কি যে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে, নাকি তিনি যে উদ্দেশ্যে এসেছিলেন সেটি সফল করে গেছেন? ইউনূসের উদ্দেশ্য ছিল দেশকে বিক্রি করা, সেটা তো সে করেই গিয়েছে। লাস্ট মুহূর্তে এ দেশকে আমেরিকার হাতে তুলে দিয়েছে। ইউনূসের ছিল তার নিজের যে সমস্ত মামলাগুলো ছিল এগুলো প্রত্যাহার করা, তার টাকা পয়সা পকেটে হাতিয়ে নেওয়া, এগুলো করা। এই রাষ্ট্র নিয়ে যে সে চিন্তা করেছে এটা একদম বোকার স্বর্গে থাকতে হবে। এই রাষ্ট্র নিয়ে তার কোনো চিন্তা ছিল না। এই রাষ্ট্র নিয়ে যদি চিন্তা থাকতো তাহলে সে ইনক্লুসিভ সোসাইটির কথা বলতো। সে সবচেয়ে বড় শয়তানিটা করেছে, সবচেয়ে বড় মানে কি বলবো, এটা ডিপ্রাইভ করেছে জুলাই যোদ্ধাদেরকে। এই জুলাই শহীদদের প্রতি সে সবচেয়ে বেশি অনাচার করেছে। আমি আবারও বলছি যে যেই মানুষগুলো মরেছে তারা কেউ না কেউ কারো না কারো সন্তান। এদের এদের বিচার তো বিনা বিচারে চলে যেতে পারে না। এদের হত্যার তো বিচার হওয়া উচিত। এই হত্যার বিচার কিভাবে হবে? আপনি যদি ভুয়া মামলা করেন, আমি আছি ঢাকাতে, আপনি ভুরুঙ্গামারীতে বা গাইবান্ধাতে কিংবা কক্সবাজারের কোন এক হত্যা মামলায় আমার নাম দিলেন। এমনও মামলা আছে বাংলাদেশের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি একেবারে শুরু থেকে প্রত্যেক কমিটির, মানে সারা বাংলাদেশের, এটা একটা মামলাতে, এটা বোধহয় তেজগাঁর দিকে একটা মামলা আছে, সেই মামলাতে আসামি। আরেকটা মামলা আছে মনে করেন এরকম 14 বড় বড় নেতা যারা আছে সবগুলোকে। যে এটাতে কি হলো? এটা তো আলটিমেটলি আইন তো অন্ধ হতে পারে না, আদালত তো অন্ধ হতে পারে না। আদালত তো এটা নিয়ে বিব্রত হবে এবং আদালত বলবে যে এতে এই লোককে আমি কিভাবে এখানে ফাঁসি দিয়ে দিই এই কাজের জন্য। তার মানে হচ্ছে রিয়েল ক্রিমিনালদেরকে আড়াল করার জন্য বা রিয়েল ক্রিমিনালরা পার পেয়ে যাবে ইউনূসের এই সমস্ত কার্যক্রমে। এবং এর জন্য আরো মানে যে টাউটটাকে, যে বাটপারটাকে আপনি দায়ী করবেন সেটা হচ্ছে আসিফ নজরুল। আসিফ নজরুল এর সমান অংশীদার হতে হবে, কারণ তারাই জুলাই যোদ্ধাদেরকে প্রকৃত বিচার দিচ্ছে না, জুলাই শহীদদেরকে বিচার থেকে তারাই বঞ্চিত করছে।